নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আচ্ছা, আপনার স্কুলের ছোট্ট বাচ্চাটা কি ঠিক মতন ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, পড়াগুলো ঠিক মতন লিখে আছে না, কিংবা ধরুন ছুটতে গিয়ে একেবারে টিভির সামনে থেকে টিভি দেখছে, বা বলছে খুব মাথা ব্যথা করছে, বারবার আঞ্জনি হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? আপনি কি ভাবছেন ও দুষ্টুমি করছে? আবার অনেকে এটাও বলে থাকেন যে এইটুকু বাচ্চার চোখে এত ভারী চশমা, বাচ্চাদেরও কি পাওয়ার লাগে? এসব নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় মায়োপিয়া। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপক কান্তি বিশ্বাস। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই স্যার। এবং রয়েছেন ডক্টর রুদ্রপ্রসাদ ঘোষ, দূরদর্শনেও আপনাকে আন্তরিকভাবে স্বাগত। নমস্কার। আর প্রত্যেকবারের মতনই থাকছেন আপনারাও। আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা আমাদের কাছে পৌঁছে দিন, আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করুন। প্রথমেই সরাসরি প্রশ্নে আসছি ডক্টর বিশ্বাস, যেটা জানতে ইচ্ছে করছে যে আমরা কিভাবে দেখি। দেখা বলতে একটি বস্তুর রং, গাঢ়তা, গভীরতা, কতটা দূরত্ব, সব কিছু কীভাবে আমাদের চোখে ধরা দেয়, এবং সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ভূমিকাটাই বা কী? না, আমরা খুব সহজভাবে যেটাকে বলি সেটা হচ্ছে যে চোখটা আমাদের একটা ক্যামেরার মতো। বেশ। তো বাইরের কোনো একটা বস্তুর ছবি যখন আমাদের চোখের মধ্যে গিয়ে পড়ে, সেখান থেকে রেটিনার ওপরে পড়ে, সেখান থেকে আমাদের রেটিনার কোষ থেকে নার্ভ দিয়ে ব্রেন পর্যন্ত গিয়ে পৌঁছয়, তবে আমরা সেটাকে উপলব্ধি করতে পারি যে এটা এই বস্তুটা। যেমন একটা পেনের ছবি যদি আমার চোখের মধ্যে আসে, তাহলে সেই পেনটাকে ব্রেন পর্যন্ত পৌঁছতে হবে। এই পুরো দেখার পাথ, এই পুরোটাকে আমরা বলি ভিজুয়াল পাথওয়ে। এর জায়গায় কোনো জায়গায় যদি গন্ডগোল হয়, তখনই আমাদের দৃষ্টির হীনতা বা দৃষ্টির ক্ষীণতা দেখা দেয়। তার মানে চোখ এবং ব্রেনের দুটোর একটি সমন্বয় রয়েছে বলা যেতে পারে। ডক্টর ঘোষ, আসছে আপনার কাছে। চোখের তো প্রচুর সমস্যা রয়েছে, এই সুবিস্তীর্ণ সমস্যার মধ্যে মায়োপিয়া সম্ভবত খুব কমন একটি সমস্যা, খুব সাধারণ সমস্যা। এটা বলতে আমরা ঠিক কি বুঝি? আচ্ছা, আমি একটা ছবির মাধ্যমে একটু ছোট্ট করে আপনাদের বিষয়টা দেখাতে চাই। স্ক্রিনে যে ছবিটা যাচ্ছে, আমরা একটা প্রথম যে ছবিটা, তাতে আমরা দেখতে পাচ্ছি একটা অক্ষি গোলক, যেটাকে আমরা একটা সেকশনের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আলো এসে পড়ে রেটিনার যে সংবেদনশীল জায়গা, সেই জায়গাতে পয়েন্ট ফোকাসে এসে মিলিত হচ্ছে, এবং আমরা তখনই ছবিটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কিন্তু দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা সামনে কর্নিয়া এবং তারপরে যে আমাদের ক্রিস্টালাইন লেন্স, তার মাধ্যমে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে এসে আলোটা পড়ছে। ঠিক এই ঘটনাটাই ঘটে মায়োপিয়াতে। তাকে আমরা শর্ট সাইটেডনেস বলি, অর্থাৎ আমরা আলো যে চোখের ভেতর আমরা যে আলোটা ঢুকছে, সেইটা আমাদের স্পষ্টভাবে আমাদের রেটিনায় পড়ছে না, এবং আমাদের ব্রেনে তার কোনো ছবি আসছে না। সো এইটাই হচ্ছে মায়োপিয়া। বেশ, ছবির সাহায্যে দেখাতে আমাদের একটু বুঝতে সুবিধে হলো তো একদমই। ডক্টর বিশ্বাস, আসছে আপনার কাছে। মায়োপিয়া কি নিয়ে আমরা এত চিন্তিত কেন, এবং কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা সাধারণত আপনার কাছে আসে? ডক্টর ঘোষ যেটা প্রথমেই বললেন যে মায়োপিয়ার প্রধান উপসর্গ হবে যে আমরা কম দেখছি, সে যে বয়সী হোক না কেন। প্রধানত বাচ্চাদের ক্ষেত্রেই প্রথম থেকেই শুরু হয়, বা সেটা বেশি বয়সের ক্ষেত্রে গিয়েও আমাদের আসতে পারে, কারণ অ্যাডাল্ট এজের পরেও 20, 22, 25 বছর বয়সে গিয়েও আমরা প্রথম দেখি যে তাদের মাইনাস পাওয়ার ধরা হচ্ছে। প্রধান উপসর্গ হবে দূরের জিনিসটা কম দেখা। কাছের জিনিসটা দেখতে কিন্তু এনাদের কোনো প্রবলেম হয় না, বা এরা পরিষ্কারভাবে কাছের জিনিস দেখতে পায়। সেই জন্য এদেরকে বলা হয় শর্ট সাইটেডনেস, মানে কাছের দৃষ্টিটা এদের মেনটেন থাকে, দূরের জিনিসটা দেখতে অসুবিধা হয়। এই রকম ক্ষেত্রে আমাদের এটা ছাড়া আর অন্যান্য কখনো কখনো কারোর ক্ষেত্রে দেখা যায় হেডেক হতে পারে, মাথায় যন্ত্রণা নিয়ে আসতে পারে, বা সকালের দিকে হলো না, বিকেলের দিকে আস্তে আস্তে হেডেকটা দেখা দিল। এই উপসর্গগুলো নিয়ে সাধারণত আমরা এই মায়োপিয়া পেশেন্টগুলো প্রেজেন্ট করে। বেশ, আপনি তো বললেন যে সব রকম বয়সে মায়োপিয়া হতে পারে। ডক্টর ঘোষ, ঠিক বয়স অনুপাতে কোন কোন বয়সে মায়োপিয়া হওয়ার প্রবণতা কতটা রয়েছে? দেখুন, মায়োপিয়া একটা প্রোগ্রেসিভ ডিজিজ টিল দ্য গ্রোথ অফ দ্য পারসন। মানে একটা মানুষের যতদিন গ্রোথ থাকে, ততদিন যার মাইনাস পাওয়ার হওয়ার প্রবণতা থাকে, ততদিন তার মাইনাস পাওয়ারটা বাড়তে পারে। মানে সাধারণ হিসাব মতো নর্মাল যে মায়োপিয়া, সেই মায়োপিয়া 18 থেকে 19 বছর বয়স পর্যন্ত বাড়তে পারে। শুরু হওয়ার বয়সটা কিন্তু 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 8 বছর হতে পারে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অনেকে স্কুল থেকে কমপ্লেন পান বা গার্জেনরা যে আপনার ছেলেমেয়েরা না
ক্লাসে ঠিক বোর্ড ফলো করতে পারছেন, একটু চোখের ডাক্তারবাবুকে দেখান। তারা যখন নিয়ে আসেন আমরা তাদেরকে জিজ্ঞেস করি আর আপনারা বাড়িতে কি কি সমস্যা পাচ্ছেন। এরকম কি হচ্ছে যে ছেলেটা দেখতে দেখতে টিভির কাছে চলে যাচ্ছে, আপনি জোর করে নিয়ে এসে পেছনে বসাচ্ছেন, আবার সে সামনে চলে যাচ্ছে? এইগুলো হচ্ছে মায়োপিয়ার প্রাথমিক লক্ষণ। তখনই কিন্তু উচিত আপনার বাচ্চাকে বকাবকি না করে, দুষ্টুমি করছো এইসব চিন্তাভাবনা না করে তাকে কিন্তু একজন চোখের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া। তারপর চোখের ডাক্তারবাবু যে নির্দিষ্ট পরীক্ষাগুলো আছে তার মাধ্যমে এই রোগটা নির্ণয় করে তার ট্রিটমেন্টটা করতে পারবেন। বেশ, তবে ডক্টর বিশ্বাস, আমরা শুনেছি তো যে মাইনাস পাওয়ার নাকি বাড়তেই থাকে, যেটা ডক্টর ঘোষ আমাদের বললেন, কিন্তু সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে আটকাবো? মানে যদি বাড়তেই থাকে স্বাভাবিকভাবে বাবা মায়েদের একটা উদ্বিগ্নতা উৎকণ্ঠা তো থাকেই যে বাচ্চার এই পাওয়ারটা কিভাবে আটকানো সম্ভব, আর কি কি উপায় আছে যদি একটু বলেন। ডক্টর ঘোষ যেটা এখনই বলছিলেন সেটা হচ্ছে যে যত আগে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি তত এটা বেটার। আইডেন্টিফাই করা মানে যত প্রাথমিক লক্ষণগুলো, যেমন বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না অথবা টিভির কাছে এগিয়ে যাচ্ছে, এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা খুব চোখটাকে কুঁচকে দূরের জিনিস দেখার চেষ্টা করে। এই সমস্ত লক্ষণগুলোই কিন্তু একেবারে প্রাথমিক লক্ষণ। এই সিমটমসগুলো বা এই লক্ষণগুলো থাকলে পরে তখনই একবার চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারবাবু উনি দেখবেন, দেখার পরে পাওয়ার চেক করবেন, পাওয়ার চেক করার সাথে সাথে ড্রপ দিয়েও পাওয়ার চেক করা হয়। এইভাবে দুটো পাওয়ারকে অ্যাডজাস্ট করে তবে আমরা ফাইনাল পাওয়ারকে ডিসাইড করি। এইটা যত আগে আমরা ডিসাইড করতে পারবো যে কত পাওয়ার আছে, তত বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রগ্রেশনের চান্সও কমে যায়। আনকারেক্টেড মায়োপিয়া, মানে যেটা আগে ডিটেক্টেডই হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা বাড়ার সম্ভাবনা বেশি। আরও খুব সহজভাবে বললে, ধরুন একটা বাচ্চার 5 বছর বয়সে -1 পাওয়ার দিয়ে ধরা পড়েছে, সে যদি 5 বছর বয়সে ওই -1টা ডিটেক্টেড না হয়ে আরও 2 বছর ওটা নিয়ে থাকতো, তাহলে ও যখন ধরা পড়তো তখন হয়তো -3 কিংবা -4 নিয়ে প্রেজেন্ট করেছে। হোয়ারাজ আমরা যদি ওই সময়তে যদি আমরা ওই আগে থেকেই ওকে চিকিৎসাটা শুরু করা হতো পাওয়ার দিয়ে, তাহলে হয়তো এতটা নাও বাড়তে পারতো। এছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট যেটা এখন আমাদের ক্ষেত্রে খুব একটা আশার বিষয়, সেটা হচ্ছে যে লো ডোজ অ্যাট্রোপিন ড্রপ একটা আমরা এখন ইউজ করা শুরু করেছি। এটা একটা খুব ভালো একটা সমীক্ষা হয়েছে আমাদের সিঙ্গাপুরে। সেটাতে দেখা গেছে যে একদম সিঙ্গাপুরে প্রচুর বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই মাইনাস পাওয়ারটা আছে। তাদের সবার উপরে এই ড্রপটা অ্যাপ্লাই করে দেখা গেছে যাদের ক্ষেত্রে এই ড্রপ দেওয়া হয়েছে তাদের সেই গ্রুপের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মাইনাস পাওয়ার বাড়ার চান্স অনেক কমে গেছে। ফলে এই ড্রপটাকে কিন্তু আমরা এখন ব্যবহার করছি এবং মাইনাস পাওয়ার বাড়ার রেটটাকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি। দ্বিতীয়ত আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন ওই সমীক্ষা থেকেই বোঝা গেছে যে বাচ্চারা বাইরে খেলাধুলো বেশি করে, আউটডোর ওয়ার্ক বেশি করে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইনাস পাওয়ার হওয়ার সম্ভাবনা বা মাইনাস পাওয়ার হলেও বাড়ার সম্ভাবনা অনেক কম। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা আমরা যেটা সবসময়তেই বলি যে একটা নির্দিষ্ট দূরত্বে পড়াশুনোর বা কাছের ওয়ার্কের কথা যেটা বলি, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করা উচিত। 1 ফুট 33 সেন্টিমিটার বা 1 ফুটের কাছাকাছি ডিস্টেন্স মেনটেন করলে এগুলোর সম্ভাবনা কমে যায়। বেশ গুছিয়ে আপনি আমাদের সমস্ত একটা স্টুডেন্টের লাইফের যে যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে, এটা শিশু থেকে যে স্টুডেন্ট হওয়ার জন্য যা যা পড়ার যে পরিবেশগুলো রয়েছে আপনি আমাদের সুন্দর করে বললেন। তবে আরও একটা সমস্যা, সাধারণত যে কোনো এখন সচেতনতার যুগে এই লেজি আই শব্দটা আমরা অনেকেই শুনে থাকি। লেজি আই বলতে আমরা ঠিক কি বুঝি, এবং মায়োপিয়ার সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কি? অবশ্যই সম্পর্ক আছে। তার কারণটা হচ্ছে ওই প্রথমে যে কথাটা বললাম যে যদি ওটা খুব আর্লি ডিটেক্ট হয় তাহলে পরে কি হবে, সেই ক্ষেত্রে আমরা ওই মাইনাস পাওয়ারটাকে সেই সময়তে কারেক্ট করে দিতে পারলাম। যদি সেটা ঠিক সময়তে কারেক্টেড না হচ্ছে তাহলে পরে ওই বাচ্চার সেই চোখে অন্য চোখে হয়তো কম পাওয়ার আছে, যে চোখটাতে বেশি পাওয়ার আছে, বা এক চোখে পাওয়ার থাকলো এক চোখে পাওয়ার নেই, যে চোখে পাওয়ার আছে সেই চোখের দৃষ্টিটা কিন্তু ওর ব্লাড থাকছে বা দৃষ্টিটা অস্বচ্ছ থেকে যাচ্ছে অনেক সময়তে। সেই অস্বচ্ছ দৃষ্টিটা কিন্তু ব্রেন আস্তে 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 ওই দৃষ্টি, প্রথমে যে কথাটা হলো যে ব্রেন কিন্তু দৃষ্টিটাকে আগে রেকগনাইজ করে বা ব্রেন ওই জিনিসটাকে বোঝে, তারপরে সেটাকে ম্যাচ করে। এই অস্বচ্ছ দৃষ্টিটাই কিন্তু ব্রেন ওর জন্য রেজিস্টার করতে থাকে। রেজিস্টার করা মানে ব্রেন ওইটাকেই আমাদের চোখের মধ্যে, চোখের ওই দৃষ্টিটাকে পার্মানেন্ট দৃষ্টি হিসেবে ওর ক্ষেত্রে আমরা ধরে নিতে থাকি। এবং এইটা সাধারণত দেখা যায় যে 8 বছর 9 বছর 10 বছর পর্যন্ত এইটাকে রেকটিফাই করা যায় যদি মাইনাস পাওয়ার ঠিক সময়তে দেওয়া যায়। যদি সেটা ঠিক সময়তে না দেওয়া যায় 10 বছর বয়সের পরে বা 12 বছরের পরে,
সাধারণত ওইটা পার্মানেন্টলি রেজিস্টার্ড হয়ে যায় এবং সেটা আর তখন কিছু হয় না, তখন আমরা ওই চোখটাকে বলি অলস চোখ বা লেজি আই সারা জীবনের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যদিও যদি সময় আমাদের পারমিট করে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে ডক্টর ঘোষ, মায়োপিয়ার তো নানান রকমের ধরন হয়। সিম্পল মায়োপিয়া বা একদম সাধারণ মায়োপিয়া বলতে কি বুঝি এবং তার রকমগুলো কীরকম? আচ্ছা, মায়োপিয়াকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সিয়াল মায়োপিয়া বা চোখের লেন্থ অনুযায়ী ছোট বড় হলে যা মায়োপিয়া হয় তাকে বলে এক্সিয়াল মায়োপিয়া। নাম্বার 2 হচ্ছে কার্ভেচার মায়োপিয়া, কর্নিয়া বা চোখের সামনে যে স্বচ্ছ অংশটা থাকে তার কার্ভেচারে চেঞ্জ এলে যে ধরনের মায়োপিয়া হয় তাকে কার্ভেচার মায়োপিয়া বলে। আর 3 নম্বর হচ্ছে বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় ছানি পড়লে যে মায়োপিয়া হয় তাকে বলে ইন্ডেক্স মায়োপিয়া। অর্থাৎ সেই মায়োপিয়ার সঙ্গে কিন্তু চোখের শেপের চেঞ্জের কোনো সম্পর্ক নেই, সেটা একমাত্র হচ্ছে চোখের লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হওয়ার জন্যে এক ধরনের মায়োপিয়া হয়, তাকে বলে ইন্ডেক্স মায়োপিয়া। কিন্তু আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে মেইনলি অ্যাক্সিয়াল মায়োপিয়া বা চোখের সাইজের অনুযায়ী যে মায়োপিয়াটা হয় তাকে বলে অ্যাক্সিয়াল মায়োপিয়া। আমি একটা ছবি দেখাবো, তার মাধ্যমে একটু আমরা বুঝতে পারবো যে কীরমভাবে চোখের সাইজের সঙ্গে রিফ্র্যাক্টিভ এরারগুলো সম্পর্কিত। একটু ছবিটা দেখান। হ্যাঁ, এখানে 3টে ছবি আছে। একদম ওপরে যে ছবিটা সেটা হচ্ছে একটা নর্মাল আই, অর্থাৎ এই চোখের ক্ষেত্রে আলোটা এসে রেটিনার ওপর পড়ে। দ্বিতীয় যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি, ছবিতে যে চোখের গোলকটা আছে তার সামনে এবং পেছনের লেন্থটা ছোট এবং তারপরে তৃতীয় নম্বরে যে অক্ষি গোলকটা আছে তার সামনে এবং পেছনের লেন্থটা বড়, মাঝখানটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া এবং 3 নম্বরেরটা হচ্ছে মায়োপিয়া। এই অনুযায়ী চোখের সাইজ অনুযায়ী চোখের যে রিফ্র্যাক্টিভ এরার হয় তার থেকে যে চোখের যে সাইজটা বড় হলে যে রিফ্র্যাক্টিভ এরার হয় সেটাই হচ্ছে মায়োপিয়া। আমরা আরো আলোচনায় যাব, খুব সুন্দর আমরা ছবির সাহায্যে দেখলাম। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কেবল কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি মিউট করে দেন আপনার শুনতে সুবিধে হবে। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ ম্যাম, আমি পূর্ব বর্ধমান মানকর থেকে বলছি। আমার ছেলের মায়োপিয়া আছে। আমার ছেলের যখন 2 বছর বয়স তখন থেকে পাওয়ার ধরা পড়ে। প্রথমেই পাওয়ার ছিল -19.5, -19.5। হ্যাঁ, তা স্যার আমি অল ওভার ইন্ডিয়া অনেক জায়গায় চেক আপ করেছি, অনেক জায়গায়। রিসেন্ট আমি অ্যাপোলো চেন্নাই শঙ্করনাথলায় দেখিয়ে এলাম, হার্ডলি 15 ডেজ হলো। ওখানে একটু সংক্ষিপ্ত করে যদি বলেন। চারিদিকে হোল হয়ে গেছে। বেশ, তা আমার এখন আপনার কাছে একটাই রিকোয়েস্ট স্যার, আমার ছেলের এই ট্রিটমেন্টটা কিভাবে আমি ইমপ্রুভ করতে পারবো? বেশ। বয়স কত এখন? বাচ্চার বয়স কত এখন? 16 বললেন হয়তো। 16 বছর বয়স। না, তো এক্ষেত্রে রেটিনাতে হোল যদি থাকে, রেটিনার হোলকে আমরা লেজার ট্রিটমেন্ট করতেই পারি। লেজার ট্রিটমেন্ট খুব সিম্পল প্রসেস। 16 বছর বয়সী কোনো একজন বাচ্চার ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে সেটা লেজার করাটা কোনো জটিল কিছু ব্যাপার নয় এবং সেটা স্বাভাবিকভাবে হতে পারে। কলকাতা, চেন্নাই যেখানে সম্ভব সেখানে করা যেতে পারে। হোল কিভাবে আছে, কোন কোন জায়গায় আছে সেগুলো দেখে লেজার ট্রিটমেন্ট করা যেতে পারে। এটা হোলকে লেজার ট্রিটমেন্ট করা মানে যে জায়গাতে রেটিনাল হোল হয়েছে সেটাকে রেটিনাল ডিটাচমেন্ট বা এগুলোকে তার কমপ্লিকেশনকে প্রিভেন্ট করার জন্য আমরা এই লেজার ট্রিটমেন্ট। এবং এই লেজার ট্রিটমেন্ট কি মানে ধরুন একটা হাসপাতালে ভর্তি হতে হবে, একদিন থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নাকি ওপিডি মানে একদিনের মধ্যেই? না, লেজার ট্রিটমেন্ট একদম সম্পূর্ণ আউটডোর ট্রিটমেন্ট হিসেবে পেশেন্টকে ডাইলেট করে আমরা লেজার ট্রিটমেন্ট করে সেদিনই সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। আধ ঘন্টা হয়তো তারপরে লেজার ট্রিটমেন্টের পরে উনি ওখানে একটু বিশ্রাম নিয়ে চলে যান। খুব একটা কমপ্লিকেটেড নয়, একেবারেই কমপ্লিকেটেড, যথেষ্ট উদ্বিগ্ন উনি সেজন্য। না, ওনাকে আমি আশ্বস্ত করতে পারি যে লেজার ট্রিটমেন্টটা একেবারেই কোনো কমপ্লিকেটেড কিছু নয়। লেজার ট্রিটমেন্ট কলকাতা যে কোনো বর্ধমানে যেহেতু উনি রয়েছেন, বর্ধমানেও হয়তো সম্ভব হবে,
সেটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে, বাট কলকাতাতে তো ডেফিনেটলি সম্ভব এটা। বেশ, পরের প্রশ্নটা ডক্টর বিশ্বাস আপনার কাছে। এই যে আমরা সিম্পল মায়োপিয়ার পর একটু প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে যাব। প্যাথোলজিক্যাল মায়োপিয়ার আমরা যদিও মানে থিওরিটিক্যাল কিছু জানবো না, একটু জানবো যে এর কমপ্লিকেশনসগুলো কী কী হয়, কী কী ধরনের ক্ষতি হতে পারে, যেগুলো থেকে আমরা একটুখানি সাবধান হতে পারি, চাইলে হতে পারি। প্যাথোলজিক্যাল মায়োপিয়াটা আমরা সাধারণত ইউজুয়ালি বলি যেটা যাদের ক্ষেত্রে খুব বেশি মায়োপিয়া ডেভেলপ করে তাদের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, বা এটাকে আরেক ধরনের হাই মায়োপিয়ার মধ্যে আমরা ফেলি। এর কমপ্লিকেশনগুলো বলতে প্রথম যেগুলো আসে সেটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট। ভদ্রমহিলা যিনি বললেন ওনার এই যে রেটিনাল হোল ডেভেলপ করে, রেটিনাল হোল থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট ডেভেলপ করার সম্ভাবনা থাকে। ওকে যদি আমরা, যার ক্ষেত্রে রেটিনাল হোল আছে তার সাথে প্যাথোলজিক্যাল মায়োপিয়া বা হাই মায়োপিয়া আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা লেজার ট্রিটমেন্ট করি তাহলে আমরা রেটিনাল ডিট্যাচমেন্টটাকে প্রিভেন্ট করতে পারি। রেটিনাল ডিট্যাচমেন্টটা একটা প্রধান কমপ্লিকেশন বা প্রধান কমপ্লিকেশন হিসেবে আমরা ধরি। কোনো ছবির সাহায্যে যদি আমরা একটু দেখে নিই তাহলে সম্ভবত বুঝতে রেটিনাল সুবিধা হবে। ডিট্যাচমেন্ট আমাদের ছবির মাধ্যমে আমরা একটা দেখতে পারি রেটিনাল ডিট্যাচমেন্টের ছবি। এবং এই ধরনের কমপ্লিকেশনসগুলো কি আটকানো সম্ভব? হ্যাঁ, রেটিনাল ডিট্যাচমেন্ট নিশ্চয়ই আটকানো সম্ভব, কারণ আমরা এখনই দেখলাম যেটা যে রেটিনাল ডিট্যাচমেন্টকে আমরা এটা আরেকটা কমপ্লিকেশনের মাধ্যমে আমরা ছবিটাতে আমরা আসতে পারি। রেটিনাল ডিট্যাচমেন্ট এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে একজন রোগীর ক্ষেত্রে নিচের পোর্শন রেটিনাটাতে ডিটাচড হয়ে গেছে। এই যে সাদা করুগেটেড রেটিনা যেটা দেখা যাচ্ছে সেটা ডিটাচড রেটিনা। তো এইটাকে আমরা আটকাতে পারি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে। আচ্ছা, লেজারের যখন প্রসঙ্গ এলো, একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে ডক্টর বিশ্বাস, যে মোটা চশমা পরে অনেক বাচ্চারা কিন্তু অনেকটাই তাদের অ্যাক্টিভিটি অনেকটা কমে যায়, সেক্ষেত্রে আর কি কি বিকল্প রয়েছে? কিন্তু তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে আমরা আমাদের আলোচনায় এগোবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনছি, আমরা সেটা যদি বলেন। দয়া করে আপনার টিভির ভলিউমটা মিউট করে দেবেন, আপনার প্রশ্নটি সংক্ষেপে করবেন, আমাদের আন্তরিক অনুরোধ। হ্যালো, বলুন, শুনছি। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আমাদের পুরনো আলোচনায় ফিরে যাব যে এর সবথেকে বড় চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এই মায়োপিয়ার জন্য। আমরা আগে চশমা কি ধরনের হয়, কিভাবে চশমা দেওয়া হয় সেটা একটু আলোচনা করে নিই। পুরোটা চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করবে যে আমাদের কোন বয়সে মায়োপিয়াটা ধরা পড়লো। আচ্ছা, 18 বছরে ডক্টর ঘোষ যেটা ডিসকাস করছিলেন, 18 বছরের আগে পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে চশমাই দেব। খুব বেশি মোটা পাওয়ারের চশমা যদি হয়ে যায় তখন সেটার থেকে আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারি। কন্ট্যাক্ট লেন্স ইউজ করা এই যে মোটা পাওয়ারের চশমায় ডক্টর বিশ্বাস আসছে আপনার কাছে, এই থেকে আমরা কি করে রেহাই পাই? আর শুনেছি নাকি অপারেশনের মাধ্যমেও মায়োপিয়া দূর করা সম্ভব, সেটা কি? আচ্ছা, আমি মায়োপিয়া ট্রিটমেন্টটা একটু শর্টে একটু আমি ক্লাসিফাই করছি। দু ধরনের ট্রিটমেন্ট এখন চালু আছে, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। নন সার্জিক্যাল ট্রিটমেন্টটি এখনও পর্যন্ত বহুল প্রচলিত, কারণ নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে মেইন দুটো উপায় হচ্ছে চশমা এবং কন্ট্যাক্ট লেন্স। একটা ছবি আপনাদের দেখাবো, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের ছবিটা একটা আনকারেক্টেড মায়োপিক আই, অর্থাৎ মায়োপিয়ায় আলোটা পড়ে রেটিনার সামনে পড়ছে, আর তার নিচে একটা কনকেভ গ্লাসের মাধ্যমে বা মাইনাস পাওয়ারের মাধ্যমে সেই রেগুলোকে রেটিনায় ফেলা হচ্ছে। এইটা হচ্ছে বেসিক যে চশমা কাঁচের মাধ্যমে মায়োপিয়া কারেক্ট করা হয় সেই ধরনের কাঁচ। এটা হচ্ছে একটা কনকেভ বা মাইনাস গ্লাস। সারা পৃথিবীতে এটা সবচেয়ে বহুল প্রচলিত মায়োপিয়া ট্রিটমেন্টের সবচেয়ে সস্তা উপায়। এর থেকে এর পরের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্সও আর কিছুই না, কন্ট্যাক্ট লেন্সের যে কাজ সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স আলোগুলোকে, কর্নিয়ার ওপর যে আলোগুলো পড়ছে সেইগুলোকে সে রেটিনার ওপর ফেলায় সাহায্য করছে। এই দুটো হলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো এর পরে যে স্টেপটা সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, কারণ এখন সারা পৃথিবীতে বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, অনেকেই চশমা পরতে চাচ্ছেন না। তো তাদের জন্য ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে যে বহুল প্রচলিত ট্রিটমেন্ট তার নাম হচ্ছে ল্যাসিক। এই ল্যাসিকে কি করা হয়? ল্যাসিকে আমি একটি ছবির মাধ্যমে আপনাদের ল্যাসিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি।
এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ল্যাসিক দেখাচ্ছি আপনাদের। তাতে যে কর্নিয়া বা যে স্বচ্ছ পর্দাটা থাকছে চোখের সামনে, সেই চোখের স্বচ্ছ পর্দাটাকে একটা তার মধ্যে একটা উপপর্দা, সেটাকে সরিয়ে তার উপর এক্সাইমার লেজার নামে এক ধরনের লেজার সেই কর্নিয়ার উপর আমরা অ্যাপ্লাই করছি, করে সেন্ট্রাল পার্ট অফ দ্য কর্নিয়াকে আমরা পাতলা করে দিচ্ছি, দিয়ে তার উপরে যে উপপর্দাটা ছিল সেটা আবার ঢেকে দিচ্ছি। তো এর মাধ্যমে কি হচ্ছে, কন্ট্যাক্ট লেন্স বা চশমা যে কাজটা করতো সেটা সার্জারির মাধ্যমে আমরা তার শরীরের মধ্যেই যে কর্নিয়াটা আছে চোখের সামনে, সেই কর্নিয়াটাই তখন তার চশমা বা কন্ট্যাক্ট লেন্সের কাজ করছে। এটা হচ্ছে ল্যাসিক ছাড়া আর দু এক রকম উপায় আছে যার মাধ্যমে খুব হাই মায়োপিয়া, যাদের 13, 14, 15 মায়োপিয়া বা তার থেকেও বেশি কারেক্ট করা হয়, তাকে বলা হয় হচ্ছে ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স বা আইসিএল ইমপ্ল্যান্টেশন। তাতে এক ধরনের লেন্স চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়, এবং সেটা তখনই করা হয় যখন সেটা ল্যাসিকেও করা যাবে না, অর্থাৎ 12-13 ডায়োপ্টারের ওপর হলেই তখন সেই সার্জিক্যাল কারেকশনটা করা হয়। খুব সুন্দরভাবে একটা কমপ্লিকেটেড জিনিস আপনি আমাদের বুঝিয়ে দিলেন। আমাদের আলোচনা আরও বাকি রয়ে গেল, তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসছে আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম মায়োপিয়া নিয়ে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, আগে ফোনটা নিয়ে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি যে আমি নিজে একজন মায়োপিয়ার পেশেন্ট। আমার এই মুহূর্তে পাওয়ার -7.25 রাইট আই, -6.75 লেফট আই। আমার বয়স 27 প্লাস। গ্লুকোমা মানে মায়োপিয়া মানে কি গ্লুকোমার একটা চান্স সবসময় হাই থাকে, বা কিভাবে চললে এই গ্লুকোমাকে আমরা একটু দূরে রাখতে পারি, যদি আলোচনা করেন খুব ভালো হয়। আর একটা ছোট প্রশ্ন, আমার ক্ষেত্রে কি লাসিক কোনোভাবে হেল্প করতে পারে? খুব প্রাসঙ্গিক একটা ঠিক সময় ঠিক প্রশ্ন আপনি করেছেন। ডক্টর বিশ্বাস, আপনি কি বলবেন? প্রথম প্রশ্নটার উত্তর দিই ওনার। গ্লকোমার সাথে কিন্তু একটা ডাইরেক্ট রিলেশন আছে। মাইনাস পাওয়ার পেশেন্টদের ক্ষেত্রে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা যেটাকে আমরা বলি, সেই ধরনের গ্লকোমাটার কিন্তু ইনসিডেন্স বা সেই ধরনের গ্লকোমার প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। তার মানে এটাতে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। গ্লকোমা আছে কি নেই সেটা গ্লকোমা চেক আপ করলেই ধরা পড়ে যাবে, এবং সেটা যদি থাকেও তারও চিকিৎসা চালালে পরে ডেফিনেটলি এটাকে কন্ট্রোলের মধ্যে রাখা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন, ওনার যা বয়স 27 বছর বয়স, এবং যে পরিমাণ ওনার মাইনাস পাওয়ার আছে তাতে ল্যাসিকের মাধ্যমে এটাকে কারেক্ট করা যেতে পারে বলে আমি মনে করি, যদি আর অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, মানে আর অন্য কোনো কারণের মাধ্যমে যদি কোনো কারণ না থাকে, সেটা চেক আপ করলে পরেই একটা প্রি ল্যাসিক ওয়ার্ক আপ আমরা বলি, সেটা করলে পরে কিন্তু ওনার ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। তাহলে ডক্টর ঘোষ, এই যে ল্যাসিকের প্রসঙ্গ যখন আবার উঠলই, ল্যাসিকের কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে, বা ল্যাসিক ঠিক কোন বয়সে করা উচিত, প্রেগনেন্ট মহিলারা ল্যাসিক আদৌ করতে পারেন কিনা, সেগুলো একটু আমাদের বুঝিয়ে বলুন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ল্যাসিকের কমপ্লিকেশন তত কম হবে যত প্রি অপারেটিভ ওয়ার্কআপটা ভালো করে করা হবে। অর্থাৎ ল্যাসিক করার পেশেন্টকে কি আমরা ঠিকমতো সিলেক্ট করেছি, সেই সিলেকশনটা যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে ল্যাসিকের কমপ্লিকেশনের সংখ্যা অনেক কম। তার মানে কি আমাদের দেখতে হবে? 1 নম্বর হচ্ছে সঠিক বয়স কিনা। সঠিক বয়স কোনটা? যে বয়সের পর চোখের আর পাওয়ারের বৃদ্ধি হচ্ছে না। সাধারণত 18 থেকে 20তেই আমরা এই জিনিসটা আমরা রিচ করি, এবং আমাদের দেখতে হবে পরপর 6 মাস অন্তর দুটো পাওয়ার কারেকশনের মাধ্যমে দেখতে হবে যে কোনো রকম পাওয়ার কারেকশনের ডিফারেন্স হচ্ছে কিনা। যদি ডিফারেন্স এসে থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েট করতে হবে আবার 6 মাস, যাতে দেখতে হবে যে আর পাওয়ার কারেকশন হচ্ছে কিনা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমাদের দেখতে হবে ওনার চোখের রেটিনায় কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো রেটিনায় প্রবলেম থাকে, প্রথমে রেটিনা ট্রিটমেন্টগুলো করে তারপরে আমাদের ল্যাসিকের কথা ভাবতে হবে। 3 নম্বর হচ্ছে চোখের ড্রাই আই। ড্রাই আইয়ের ব্যাপারটা একটা বড় ব্যাপার, সেটা এই আলোচনা সম্ভব না। তবে ড্রাই আই যদি কোনো পেশেন্টের থাকে, সেক্ষেত্রে সেই পেশেন্টের ল্যাসিক করা বা কনভেনশনাল ল্যাসিক করা একদম কন্ট্রাইন্ডিকেটেড। এই 3টে মেজর জিনিস বললাম, যেগুলো দেখে নিলে আমাদের ল্যাসিকের পরবর্তী কমপ্লিকেশনসগুলো কম হবে। বেশ, আর একজন বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। আপনার সমস্যা? হ্যাঁ শুনছি, বলুন। আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, নমস্কার ডাক্তারবাবুদের নমস্কার। আমি
আমি বম্বে থেকে ললিতা মণ্ডল বলছি। আমার এখন এজ 44। আর আমার মানে 1991 সালে আমার চোখের পাওয়ারটা ছিল -2.75, ঠিক আছে। আর 2001 সালে চোখের পাওয়ার হয়েছিল -3.75। তারপরে বিয়ের পরে যখন বম্বে আসি, আস্তে আস্তে চোখটা ভালো হতে হতে 2006-07 সালের দিকে আমার চোখের পাওয়ার -1-এ এসে গেছে। আর আজকে 2020 সালে আমার মানে সেই 2006-07 পর থেকে চোখ দেখায়নি, কিন্তু এখন চোখ আমার খুবই ভালো আছে, স্বাভাবিক আছে। তা আমার তো প্রশ্নটা হচ্ছে যে আমার কি আগামী দিনে বড় কোনো চোখের সমস্যা হতে পারে, মানে ডাক্তার দেখাচ্ছি না বলে কোনো অসুবিধা হতে পারে কি, সেটাই। নমস্কার। এটা তো ঠিক কথাই বলেছেন যে একটা তো চেক আপ আমাদের রেগুলার বেসিসে দরকার, সেটা কত ফ্রিকোয়েন্টলি দরকার সেটা আমরা আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবুদের নমস্কার জানাচ্ছি। হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু, আমার মা 1999 সালে ড্রাগ রিয়াকশন হয়েছিল, এই স্টিভেন জেনসন। তারপর থেকে ওনার চোখে একটা সমস্যা হয়েছে, সবসময় রিফ্রেশিয়াস নিতে, ড্রাই আইস এর জন্য। এবার ইদানিং এখন রিফ্রেশিয়াসটা নিলে চোখের কর্নারে ঘা ঘা টাইপের হচ্ছে। তা সেই জন্য ডাক্তারবাবু ক্লোরোকল এইচ বলে একটা মলম দিচ্ছেন, কিন্তু বলছেন ওটা বারবার ইউজ করা উচিত না। এখন আমি কি করব? আজকে যদিও আপনার প্রশ্ন আমাদের আলোচনার একটু বাইরে, তবুও আপনার সুবিধার জন্য ডক্টর বিশ্বাস আপনি যদি কিছু বলেন। আমি দ্বিতীয়টার উত্তরটা আমি দিচ্ছি। ড্রাই আইয়ের ক্ষেত্রে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়তো হচ্ছে বারবার, বা ব্লেফারাইটিস জাতীয় কোনো জিনিস হচ্ছে, তার জন্য হয়তো ক্লোরোকল এইচ নামে যে মলমটা ব্যবহার আপনি করছেন, যাতে ক্লোরামফেনিকল এবং হাইড্রোকর্টিসন থাকে, তাতে সারছে। কিন্তু এটা বেশি ইউজ করা কখনোই ভালো না, কারণ এর মধ্যে স্টেরয়েড থাকে। আপনার ট্রিটমেন্ট একজন ভালো ডাক্তারবাবুকে দেখিয়ে করা উচিত। সেক্ষেত্রে আমার মতামত, ড্রাই আইয়ের যে মেনস্টে অফ ট্রিটমেন্ট, অর্থাৎ টিয়ার সাবস্টিটিউট, হাইড্রোক্সিমোবাইল, প্রিথাইল সেলুলোজ, এইচপিএমসি, সিএমসি, অনেক ধরনের ওষুধ আছে, তার মাধ্যমে করাটাই ভালো। আমরা পুরনো আলোচনায় ডক্টর বিশ্বাস আপনার কাছে ফিরে যাব যে মায়োপিয়ার নানান রকমের কমপ্লিকেশনস হয়। একটা তো আমরা ছবি দেখলামই, এবং আর একটা কমপ্লিকেশনসে যাব। তার আগে আগের ফোন যিনি সুদূর বম্বে থেকে ফোন করেছেন, সেই আলোচনাটা একটু করে নেব। এই বম্বে থেকে যে ভদ্রমহিলা ফোন করেছেন, খুব ইন্টারেস্টিং, বাট এটা কিন্তু সম্ভব। হ্যাঁ, যে মাইনাস পাওয়ার প্রথমে থাকলো, তারপরে আস্তে আস্তে মাইনাস পাওয়ার কমে গেল। এটার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে অনেক সময়তেই আমাদের ক্ষেত্রে, যেহেতু ওনার খুব কম রেঞ্জের মাইনাস পাওয়ার ছিল, তার ফলে কর্নিয়ার কার্ভেচারটা আস্তে আস্তে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু মাইনাস পাওয়ারটা চলে যেতে পারে। একেবারে মাইনাস পাওয়ার যে কোনোদিনই যায় না তা নয়, অল্প মাইনাস পাওয়ার থাকলে সেটা চলে যেতে পারে। 2 নম্বর হচ্ছে মাইনাস পাওয়ার অনেক সময়তে সুডো মায়োপিয়া বলি, অনেক সময়তে খুব কম বয়সে তখন আমাদের লেন্সটা বেশি স্প্যাজম হয়ে থাকে, সেই হিসেবেও হতে পারে। তো মাইনাস পাওয়ার যেমন বাড়ার সম্ভাবনাও থাকে, তেমনি মাইনাস পাওয়ার কমার সম্ভাবনাও থাকে, যদিও কমার সম্ভাবনা অনেক কম। কিন্তু ওনার যেটা, উনি যে প্রশ্নটা করলেন যে আমার ভবিষ্যতে এটা থেকে প্রবলেম হতে পারে কিনা, সেটার উত্তর আমরা ওনাকে রেগুলার চেকআপের মধ্যে থাকতে বলবো। যদি কোনো রকম কমপ্লিকেশন ডেভেলপ করে, তাহলে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারি। এই যে কমপ্লিকেশনসের প্রসঙ্গে, মায়োপিয়ার কমপ্লিকেশনস একটা আমরা ছবি দেখলাম, আরও কি কি কমপ্লিকেশনস আছে ডক্টর বিশ্বাস? প্রধান কমপ্লিকেশন আমরা তো বললাম রেটিনাল ডিটাচমেন্ট। এছাড়াও মায়োপিক ডিজেনারেশন বলে আমরা একটা কথা ইউজ করি। মায়োপিক ডিজেনারেশন মানে মাইনাস পাওয়ারের জন্য রেটিনার মাঝখানের কোষগুলো, যে অংশটা দিয়ে আমরা দেখি, সেই অংশের কোষগুলো দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে এই যে ছবিটা দেখা যাচ্ছে, এক্ষেত্রে নর্মাল একটা ছবির সাথে যদি কম্পেয়ার করা যায়, তাহলে দেখা যাবে এই যে মাঝে যে সাদা হলদেটে সাদা অংশগুলো, এগুলো কিন্তু ওখানকার কোষগুলো সব নষ্ট হয়ে গেছে। আর যে অংশটা ব্রাউন কালারের দেখা যাচ্ছে, সেই অংশের কোষগুলো এখনো জীবিত আছে। তো এই রোগীর ক্ষেত্রে এখনো ওনার দৃষ্টিটা মেনটেন হচ্ছিল, কারণ মাঝখানের অংশটা এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই ডিজেনারেশনটা যদি আরো বাড়তে থাকে এবং মাঝের ওই অংশটাও যদি আমাদেরকে সাদা হয়ে যায়, তাহলে কিন্তু রোগীর দৃষ্টি ক্ষীণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদের ক্ষেত্রে লো ভিশন এড বা এই জাতীয় এড দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এর তাছাড়া এই যে আপনি রেটিনাল ডিট্যাচমেন্ট বা ডিজেনারেশন, এর চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? রেটিনাল ডিট্যাচমেন্টের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু অপারেশনের মাধ্যমে রেটিনাল ডিট্যাচমেন্ট ঠিক করা যেতে পারে। বেশ, ডক্টর ঘোষ, লেজারের আলোচনা তো আমরা করলাম। ধরুন লেজার শুনেছি 2 ধরনের হয়, এবং সেই 2 ধরনের লেজারের আলোচনায় যাব। তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার।
বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি আমার চোখে আজ 5-6 বছর হলো পাওয়ারের চশমা আছে। একটা চোখে, বাম চোখে আছে -6 আর ডান চোখে আছে -4। এই মুহূর্তে আপনার কি সমস্যা বয়সটা? হচ্ছে বলুন, আপনার বয়সটা যদি বলেন। এখন অসুবিধা কিছুই না, এখন চশমা পড়তেই আমার অসুবিধে হয়। বয়সটা? ঠিক আছে, তো আপনার তবুও বয়সটা? চশমা আমাকে পড়তে হয়। তো আমি ভাবছি 1 বছর পরে ল্যাসিক করাবো। আপনার তো এই মুহূর্তে কত problem বয়স হবে না? যদি বলেন? 10 বছর 15 বছর পরে। আপনার এই মুহূর্তে বয়সটা যদি আমাদের বলেন। 23। বেশ, ডক্টর বিশ্বাস ঘোষ, আপনি কি বলবেন? আচ্ছা, তো আপনার বয়সের দিক থেকে কোনো সমস্যা নেই। যেটা দেখতে হবে যে লাস্ট 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার পাওয়ারের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আপনার চোখের রেটিনায় কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস আছে কিনা, আপনার চোখে ড্রাই আই আছে কিনা, আপনার চোখে গ্লকোমা আছে কিনা, এবং আরও কিছু কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো এখানে আলোচনা করার প্রয়োজন নেই। সেই সাপেক্ষে আপনার চোখটাকে পরীক্ষা করে নিয়ে যদি দেখা যায় যে আপনার শর্তগুলো সব পূরণ হচ্ছে, তাহলে খুব সাকসেসফুলি আপনার এই বয়সে এই পাওয়ারটা পুরোপুরি কারেক্ট করা যায়। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 10 বা 15 বছর পর কিছু প্রবলেম হতে পারে কিনা। একটু ছোট্ট করে ল্যাসিকের জিনিসটা বলে দিই। ল্যাসিকে যেটা করা হয় সেটা হচ্ছে কর্নিয়াটাকে পাতলা করে দেওয়া হয়, অর্থাৎ পাতলা করে দিয়ে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে পরিবর্তন করে একটা চশমার কাজ কর্নিয়াটাই তখন করে। আগে বলেওছি এটা। তো একটা শরীরের একটা স্ট্রাকচার যদি পাতলা হয় তার কিছু কিছু সমস্যা থাকতেই পারে। যেমন আপনার চোখটাকে যে কোনো রকম চোট আঘাত থেকে বাঁচিয়ে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার চোখের এই যে ট্রিটমেন্টটা করা হলো, এটা কিন্তু মায়োপিয়ার রিফ্র্যাক্টিভ কারেকশান হলো, এটা মাথায় রাখতে হবে। তার মানে আলোটাকে আপনার রেটিনায় ফেলার ব্যবস্থা করা হলো। তার মানে এই নয় যে আপনার কিন্তু রেটিনাটাকে আমরা কোনো রকম ঠিক করতে পারলাম। মায়োপিক রেটিনাল ডিজেনারেশন বা মায়োপিক রেটিনাল যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিন্তু রয়েই গেল, তার কমপ্লিকেশনসগুলো কিন্তু আসতেই পারে, এবং তার জন্য কিন্তু আপনাকে টাইম টু টাইম ট্রিটমেন্টে থাকতে হবে। আর এই রিফ্র্যাক্টিভ কারেকশন রিলেটেড একটা ঘটনা ঘটতেও পারে, সেটাকে বলে দিই রিগ্রেশন ফেনোমেনা অথবা প্রোগ্রেশন ফেনোমেনা। সেটা তাতে কি হয়, তাতে আপনার মাইনাস পাওয়ারটা কারেক্ট করে অনেক সময় আবার মাইনাস পাওয়ারও হতে পারে, আবার মাইনাস পাওয়ারটা কারেক্ট করে আবার প্লাস পাওয়ারও হতে পারে। তবে এর পার্সেন্টেজ খুবই কম, খুবই কম। সেটা হলে তারও ট্রিটমেন্ট আছে। বেশ, আমরা আমাদের আরও আলোচনায় এগিয়ে যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসছি আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম মায়োপিয়া নিয়ে। ইতিমধ্যেই বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে একটু জেনে নেব যে লো ভিশন এডের কথা আপনি বললেন, এই প্রসঙ্গটা আমরা শুনলাম। লো ভিশন এড বলতে কি বুঝি, বা কাদের ক্ষেত্রে এই লো ভিশন এড ব্যবহার করা হয়? না, প্রথমত আমরা যে কথাটা লো ভিশন এড মানে তাদের ক্ষেত্রে, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে আলোচনা করি, যাদের লো ভিশন আছে তাদেরকে একটা এড দেওয়া হচ্ছে। এড মানে হচ্ছে একটা সাহায্য, একটা যন্ত্রের মাধ্যমে সেটাকে সাহায্য দেওয়া হয় যাদের লো ভিশন আছে। লো ভিশনটা বিভিন্ন কারণের জন্য হতে পারে, কাজে লো ভিশন এড শুধুমাত্র মায়োপিয়ার জন্য ইউজ হবে এমনটা কিন্তু কথা নয়। মায়োপিয়া তার মধ্যে একটা প্রধান কারণ আমি যে কথাটা আগে বললাম যে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে যে ওর মাঝখানটার সেন্ট্রাল এরিয়াটার কোষগুলো দুর্বল হয়ে যায় এবং রেটিনাটা পাতলা হয়ে যায়। এই ডিজেনারেটেড রেটিনা, এই যে ছবিটার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার মাধ্যমে ওই ডিজেনারেটেড রেটিনার যেটুকু ফাংশন আছে সেই ফাংশনটাকে আরও এনহ্যান্স করানোর জন্য বা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের যন্ত্র বা গ্যাজেটস ইউজ করতে পারি, যেটার মাধ্যমে ওনার যেটুকু দৃষ্টি আছে সেই দৃষ্টিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, যার ফলে পেশেন্টের ক্ষেত্রে পড়াশুনো বা কাছের কাজ করা, সই করা, বিশেষত স্পেশালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যান যখন ব্যাংকের কাগজেও সই করতে পারেন না, এরকম ক্ষেত্রে আমরা বহু এরকম সমস্যা দেখি। এগুলো লো ভিশন এডের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। ডে টু ডে অ্যাক্টিভিটি, পেপার পড়া একটু বা ছোটখাটো কাজ করা, মোবাইল দেখা, এগুলো কি সম্ভব? ইয়েস, খুব ভালোভাবে সম্ভব লো ভিশন এডের মাধ্যমে, কিন্তু কোন স্টেজে ডিজেনারেশনটা আছে তার উপরে ডিপেন্ড করে। বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় ইম্পর্টেন্ট হয়। এই কমপ্লিকেশন যে কথাটা বলছিলাম তার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মাইনাস পাওয়ার রেটিনাতে রেটিনার নিচে একটা নতুন রক্তের নালী তৈরি হতে থাকে। এই নতুন রক্তের নালী হলে পরে তাকে আমরা বলি মায়োপিক সিএনভিএম, আমাদের ডাক্তারি ভাষায় বলি। এই অসুখটাতেও কিন্তু রোগী বা রোগিনীর দৃষ্টি হঠাৎ করে ড্রপ করে যায় বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদেরকে চোখের ভেতরে রেটিনাতে ইনজেকশন দিয়ে সেটাকে আবার চিকিৎসা করা সম্ভব।
বেশ আচ্ছা ডক্টর ঘোষ, আসছি আপনার কাছে। মায়োপিয়ার কিন্তু একটা ব্যাপক অ্যাসপেক্ট, একটা সোশ্যাল অ্যাসপেক্ট রয়েছে, যেটা অবশ্যই আমাদের আলোচনা করা উচিত। সে ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। ঠিক, এটা একটা খুব সময়োপযোগী প্রশ্ন। সোশ্যাল অ্যাসপেক্ট অফ মায়োপিয়া অর এনি রিফ্র্যাক্টিভ এরার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কি, এখনও আমাদের দেশে বাবা মারা বাচ্চাদের চোখে চশমা তুলতে তার প্রয়োজন হলেও সেটাতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি থাকেন না। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের ক্লিনিকে বাবা মারা বাচ্চাকে নিয়ে আসেন, বলেন দেখুন তো স্কুল থেকে কমপ্লেন করছে যে ও স্কুলের বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না, ও কি বদমাইশি করে করছে না সত্যি সত্যি করছে। তাকে পরীক্ষা করে দেখা গেল তার চোখে বেশ ভালো পরিমাণ পাওয়ার আছে, এবং সেইটা শুনেই বাবা বা মারা এমনভাবে ভেঙে পড়েন বা রিয়্যাক্ট করেন যেন একটা মারাত্মক কিছু ঘটে গেল। তো সেক্ষেত্রে আমাদের বোঝাতে হয় যে এটা এক ধরনের অলমোস্ট ফিজিওলজিক্যাল জিনিসই বলা যেতে পারে। তার চোখের শেপ অ্যান্ড সাইজের কিছু পরিবর্তনের জন্যে তার চোখে এই পাওয়ারটা এসছে, এবং সেটার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বাবা বা মায়ের বা তার পেটার্নাল বা ম্যাটার্নাল জিন্স থেকেই আসে। সুতরাং এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যারা মায়োপিক পেশেন্টস বা মায়োপিক বাচ্চা, তারা পড়াশোনায় ভালো হয়, তারা লেখা আঁকা ক্রিয়েটিভ জিনিসে তারা ভালো হয়। হ্যাঁ, খেলাধুলায় মায়োপিক যারা আর কি মায়োপিক বা যাদের শর্ট সাইটেডনেস আছে তারা হয়তো অতটা ভালো করতে পারেন না, কিন্তু হাতে কর্মে কাজ, পড়াশুনো, লেখালেখি, আঁকা, তাতে মায়োপিকরা খুব ভালো হন। সেক্ষেত্রে আমাদের একটা সোশ্যাল আউটলুকের প্রয়োজন, যে বাচ্চার পাওয়ার আছে মানে তাকে না দিয়ে ফেলে রাখা, তাকে বকাবকি করা, সেইটা যাতে না হয়। এবং সেক্ষেত্রে সরকারের একটা বড় অবদান হচ্ছে ন্যাশনাল স্কুল যে সমস্ত স্ক্রিনিং প্রোগ্রামগুলো, তাতে স্কুলে স্কুলে সরকার থেকে বিভিন্ন সংগঠন এবং কিছু কিছু এনজিও সংগঠন তারা বাচ্চাদের ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে স্ক্রিন করে তাদের যার যার চোখের পাওয়ার আছে সেই পাওয়ার তাদের দেওয়ার ব্যবস্থা করেন। যদি সেখানে ব্যবস্থা না করে তাদেরকে রেফার করেন কোনো হায়ার সেন্টারে যেখানে তাদের পাওয়ারের সম্পর্কে ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং সেক্ষেত্রে প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসের অন্যতম একটা কজকে আমরা ট্রিট করতে পারি। এবং প্রয়োজনে যদি কোনো বাচ্চার চশমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি সরকার সেই চশমা প্রোভাইড করে? একদমই ঠিক। রাজ্য সরকার থেকে একটা বয়স পর্যন্ত বাচ্চাদের চশমা সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিতরণ করা হয়। এবং এছাড়াও যে তাদের যে সমস্ত আরও মায়োপিয়া রিলেটেড যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো ট্রিটমেন্ট সরকার নির্দিষ্ট কিছু কিছু বড় বড় হসপিটালে সেগুলো বিনামূল্যে ট্রিটমেন্ট সম্ভব। আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার, শুনছি, বলুন। হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমার চশমা বেশি দিনের হয়নি, 8 বছর হয়েছে। তো আমি প্রাথমিকভাবে যখন ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে এটা হরমোনাল চেঞ্জেস জন্য পাওয়ারটা এসছে। তো প্রথম দিকে -0.75 থেকে বাড়তে বাড়তে এখন -3.75 ইন বোথ আইস। তো ওটা কি পরবর্তীকালে আর বাড়বে বা কমবে, নাকি এটা ফিক্স থেকে যাবে? এই মুহূর্তে আপনার বয়সটা যদি আমাদের বলেন। আমার বয়স 28। বেশ, খুব একটা স্বাভাবিক প্রশ্ন, ওনার চিন্তা তো রয়েছে। ডক্টর বিশ্বাস, স্বাভাবিকভাবে বাট সাধারণত 28 বছর বয়সের পরে আর মাইনাস পাওয়ার বাড়ার টেন্ডেন্সি থাকে না, কিন্তু অলওয়েজ এক্সেপশন প্রুভস দ্য রুল। যেরকম আমরা জানি কখনো কখনো খুব রেয়ার কেসে অল্প সামান্য বাড়তে পারে, বাট এর থেকে খুব বেশি বাড়বে বলে আমার মনে হয় না ওনার ক্ষেত্রে। কিন্তু রেগুলার চেক আপটা কিন্তু ওনার ক্ষেত্রে খুব জরুরি। এবং ডক্টর বিশ্বাস, আমরা একটু পুরনো আলোচনায় যাব, একটু জানতে ইচ্ছে করছি যে কত রকমের লেজার হয় আমাদের যদি একটু বলেন, এবং লেজারের প্রকারভেদ কি, কোন লেজারে কোন জিনিসটা করা হয়, কোন লেজারে মায়োপিয়ার জন্য ট্রিটমেন্ট করা হয়, বা কমপ্লিকেশনসগুলো কোন লেজারে ঠিক করা হয়, সেগুলো। এই প্রশ্নটা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই প্রশ্নটা একমাত্র করা সম্ভব যদি কেউ অপথলমোলজিস্ট বা আই স্পেশালিস্ট হন। এবং দর্শক বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ডক্টর সোহিনী আমাদের সঞ্চালিকা যিনি, উনি নিজেও একজন আই স্পেশালিস্ট। ইয়েস, ডক্টর সোহিনী, আমরা দুজনেই যে লেজারের কথা এখনই আলোচনা করছিলাম, ডক্টর ঘোষ যে লেজারের কথাটা বললেন, সেটা উনি একটা টার্ম ইউজ করেছেন, এক্সাইমার লেজার। এই লেজারটাকে সহজভাবে আমরা বলি পাওয়ার কমানোর লেজার। পাওয়ার কমানোর লেজারটা শুধুমাত্র আমরা কর্নিয়ার উপরে অ্যাপ্লাই করি। আর আমি যেটা রেটিনার ডিটাচমেন্ট প্রিভেন্ট করার জন্য যে ভদ্রমহিলা ফোন করেছিলেন ওনার ছেলের জন্য, তার ক্ষেত্রে যে লেজারে আমি অ্যাডভাইস করলাম সেটা কিন্তু আর্গন লেজার বলা হয়, সেটা রেটিনার জন্য ইউজ করা হয়। রেটিনাল লেজারকে আমরা বলি রেটিনাল ফটোকোয়াগুলেশন, আর এটাকে হচ্ছে এক্সাইমার লেজার। তো এই দুটোই সাধারণত আমরা
এখনকার মায়োপিয়া রিলেটেড লেজার নিয়ে আমরা আলোচনা করলাম। যদিও এগুলো একটু কমপ্লিকেটেড ব্যাপার, তবুও আমাদের জনসচেতনতা এতটাই বেড়েছে, প্রত্যেক দর্শক বন্ধুর একটা অধিকার আছে যে এগুলো তফাৎগুলো একটুখানি স্বাভাবিকভাবে সিম্পলভাবে বোঝার, সেই জন্যই এই প্রশ্নটা করা। আসছি ডক্টর ঘোষ আপনার কাছে, একটু জানবো যে এই স্কুল হেলথ প্রোগ্রামগুলো যে হচ্ছে সেটা কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি হয়, এবং এই যে চশমা যারা পাচ্ছে তাদের কতদিন অন্তর অন্তর চশমাগুলো পাল্টানো সম্ভব, বা কতদিন অন্তর অন্তর একজন অভিভাবক তার সেই সন্তানকে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবে? অনেকে ধরুন বছরের পর বছর অনেক বাচ্চা একই চশমা পরে রয়েছে, সেইটা একটু যদি বলেন। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। তো স্ক্রিনিংটা যা করা হচ্ছে এখন, তাতে প্রত্যেক বছরই করা হয়। একটা নির্দিষ্ট বাচ্চাকে তার গ্রোয়িং এজ পুরোটা জুড়েই তার স্ক্রিনিং বছরে অন্তত একবার করা উচিত, অথবা বাচ্চা যদি নিজে কমপ্লেন করে যে আমি দূরের জিনিসটা দেখতে পাচ্ছি না, আগে চশমা দিয়ে যেটা দেখতে পেতাম, এইটাই হচ্ছে স্ক্রিনিং করার সময়। তো স্ক্রিনিংটা করার পর যদি পাওয়ারের মাধ্যমেই সেখানেই দেওয়া সম্ভব হয়ে যায়, পাওয়ারটা তখনই দিয়ে দেওয়া হয়, এবং সরকার থেকে অনেক ক্ষেত্রে বিনামূল্যে চশমাটা দেওয়া হয়। আর যে ক্ষেত্রে দেখা গেছে যে চশমার মাধ্যমে এটা মানে যেগুলো কমপ্লিকেটেড মায়োপিয়া বা যেগুলো প্যাথোলজিক্যাল মায়োপিয়া, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু চশমার মাধ্যমে হবে না, চশমার সঙ্গে তার অন্য রেটিনার ট্রিটমেন্টও থাকবে। সেইগুলো স্ক্রিনিং না করে সেগুলো হসপিটালে, যেখানে স্পেশালাইজডভাবে এই রোগগুলো ট্রিটমেন্ট হয়, সেখানেই রেফার করার প্রয়োজন হয়ে পড়ে। সাধারণভাবে বছরে একবার করে যাদের মাইনাস পাওয়ার থাকে, গ্রোয়িং এজের বাচ্চা, তাদের অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত। বাড়িতে কি করে বুঝবেন, একটা সহজ উপায় বলে দিচ্ছি। বেশিরভাগ বাড়িতে এখন টিভি আছে, বাচ্চারা টিভি দেখেও। বাড়ি থেকে যদি খেয়াল করেন আপনারা, যে একটা বাচ্চাকে দূরে বসিয়ে দিলে, 6 ফুট দূর থেকে বসিয়ে দিলে বাচ্চাটা আস্তে আস্তে হেঁটে হেঁটে টিভির কাছে চলে যাচ্ছে, তখনই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন তার মাইনাস পাওয়ারের বৃদ্ধি হয়েছে। স্কুলে কি করে বুঝবেন, যেসব স্কুলে ক্লাসে রোটেশন হয়, সেই সব স্কুলের বাচ্চাকে যখন পেছনের বেঞ্চে বসানো হয়, তখন সে পাশের বন্ধুর খাতা থেকে ক্লাসগুলোর নোটসগুলো নিচ্ছে, বোর্ড থেকে নিতে পারছে না। এই কতগুলো সাধারণ জিনিস আছে যার মাধ্যমে যারা এইগুলোকে লক্ষ্য করছেন, কাউন্সিলররা, টিচাররা, বাড়ির গার্জেনরা, তারা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন, এবং কোনো ট্রেন্ড অপটোমেট্রিস্ট অথবা চক্ষু বিশেষজ্ঞর কাছে বাচ্চাকে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে পারে। আরও আলোচনায় যাব, বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। ব্যাপার হচ্ছে মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে কার্বক্সি মিথাইল সেলুলোজ ড্রগ নেওয়া কি শেষ? বেশ, আপনি শুনতে থাকুন ডক্টর। একেবারেই মিথাইল সেলুলোজ এটা একটা লুব্রিকেশন হিসেবে ইউজ করি আমরা, বা টিয়ার সাবস্টিটিউট বলি। তো সেক্ষেত্রে সমস্ত রোগীর মতন ওনারাও নিতে পারেন, কোনো এটার ক্ষেত্রে কোনো আলাদা করে বিধিনিষেধ কিছু নেই। এরপরে আসবো ডক্টর বিশ্বাস, সব বাবা মায়েদের একটাই কমন প্রশ্ন যে চোখ কি করে ভালো রাখা সম্ভব, তার জন্য কি খাবে, কি খাবে না, কতটা সে মোবাইল নিয়ে খেলা করতে পারে বাচ্চা, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। কতটা টিভি দেখতে পারবে, এই উত্তরগুলো যদি আপনি তাদের জন্য দিয়ে দেন। এটা তো খুব কমন প্রশ্ন, এবং আমরাও খুব স্বাভাবিকভাবে আমাদের ক্লিনিকে ফেস করি। দেখুন, যে কোনো সময়েই আমাদের খাবার একটা ব্যালেন্স ডায়েট হওয়া উচিত সবসময়। তার মধ্যে যেমন ফল থাকবে, সবজি থাকবে, আমরা বাঙালিরা মাছ, ডাল, ভাত এগুলো সব খেতে অভ্যস্ত, এগুলো সমস্ত রকমভাবে অ্যাডিকুয়েট থাকবে। দুধ, ডিম, এগুলো ব্যালেন্স ডায়েটের মধ্যে খুব ইম্পর্টেন্ট। সো সব কিছু যদি একটা ব্যালেন্স ডায়েট হিসেবে রাখা যায়, সব কিছুই খাবে, পরিমাণ মতো খাবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এটা একটা একটু ধারণা ভুল, আর ভুল বলবো না আমি, একটা ধারণা আছে যে গাজর খেলে চোখ ভালো থাকে। আমাদের স্বাভাবিক নর্মাল পুষ্টি আছে এরকম কোনো লোকের ক্ষেত্রে কিন্তু আলাদা করে গাজর খাওয়ার দরকার পড়ে না। এমনি নর্মাল ভেজিটেবলস খাবেন, স্বাভাবিক ব্যালেন্স ডায়েট খাবেন, সেটাতেই হতে পারে। 2 নম্বর হচ্ছে মোবাইল এখন আমাদের জীবনের একটা সঙ্গী, একটা ওতপ্রোতভাবে জড়িত। মোবাইল ইউজ করা উচিত, কিন্তু যেটুকু প্রয়োজন আমি মনে করি সেটুকু ইউজ করা উচিত। অপ্রয়োজনীয়ভাবে কন্টিনিউয়াস, সেটা মোবাইল বলে নয়, কন্টিনিউয়াস নিয়ার ওয়ার্ক বা একভাবে কাছের জিনিসের দিকে তাকিয়ে থাকলে পরে কিন্তু চোখের মাসলগুলো ফ্যাটিগ হয়ে যায়। ফলে অ্যাস্থেনোপিক সিমটমস বলে আমরা একটা ডাক্তারি ভাষাতে একটা টার্ম ইউজ করি, যেটাতে একই দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলে পরে চোখের মাসলগুলো আস্তে আস্তে ফ্যাটিগ হয়ে যায়, এবং তখন চোখের পাশে ব্যথা করা, বা সন্ধ্যের পর থেকে চোখটা জ্বালা ভাব এবং চোখটা বন্ধ করে রাখলে ভালো আরাম লাগে, সেই জিনিসটা চলে আসে। তো কাজেই অপ্রয়োজনীয় মোবাইল ইউজ বা টিভি দেখা, এগুলোকে
কমাতে উচিত। আমাদের আরও অনেক আলোচনা বাকি রয়ে গেল, একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আলোচনা পর্বে আমরা আলোচনা করছিলাম মায়োপিয়া নিয়ে। ডক্টর বিশ্বাসের কাছে আমরা মোবাইল সম্বন্ধে একটু শুনলাম, আরও একটু মোবাইলের প্রসঙ্গ নিয়ে যাব ডক্টর ঘোষের কাছে, আপনি যদি আমাদের আরও কিছু তথ্য দেন। আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি 5 বছরের বাচ্চাকে নিয়ে তার মা বা বাবা এসে বলেন, কানে কানেই বলেন এসে যে ডাক্তারবাবু একটু ওকে বারণ করে দেন তো মোবাইলটা যাতে ব্যবহার না করে। আমি তখন সেই মাকে বা বাবাকে একটা কথা বলি, মোবাইলটা কি এই 5 বছরের বাচ্চাটি নিজের দোকান থেকে গিয়ে কিনেছে, না আপনি ওকে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়েছেন যাতে ও চট করে খেয়ে নেয় বা চট করে কথাটা শোনে, বা আপনি হয়তো একটা সিরিয়াল দেখছেন ওকে মোবাইলটা হাতে নিয়ে বসিয়ে দিলেন, এটা কিন্তু পরোক্ষভাবে আপনিই কিন্তু ওকে মোবাইলে অ্যাডিক্ট করছেন। সুতরাং আপনাকে কিন্তু নিজেকে সচেতন হতে হবে। মোবাইল দেখা থেকে চোখের যে সমস্যাগুলো হতে পারে তার রূপটা কিন্তু আপনাকেই নিজের মাধ্যমে সেটাকে নির্মূল করতে হবে। সুতরাং সচেতনতাটা একদম প্রথম থেকেই আসা উচিত। চোখের পাওয়ারের ব্যাপারে যে সমস্ত লাইফস্টাইল চেঞ্জেসগুলো হতে পারে সেই লাইফস্টাইল চেঞ্জেসগুলো স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং বাড়িতে বাবা মা এদের মাধ্যমেই কিন্তু শুরু হয়। বেশ, এরপরে আরও একটা সোশ্যাল অ্যাসপেক্টে যাব। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসি। আমাদের সাধারণত বিয়ের আগে চোখের পাওয়ার কমানোর একটা প্রবণতা বা আমরা চাই যেটা হয়ে যাক, সেক্ষেত্রে লাসিক অনেকেই করতে চান, অনেক মহিলারা করতে চান। সেটা কতটা জাস্টিফাইড বলে আপনি মনে করেন? কতটা সেফ, তারা ঠিক মতন করতে পারেন কিনা, নিঃসংকোচে করতে পারেন কিনা, সে ব্যাপারে একটু আলোকপাত করুন। আগের যে আলোচনাটা ছিল তাতে ল্যাসিক আমরা 23 বছর বয়সের পর থেকে করতে পারি, তো স্বাভাবিকভাবেই আমাদের ওইটা ম্যারিটাল এজ গ্রুপের মধ্যেই চলে আসছে। সেক্ষেত্রে আমাদের আমাদের দেশের এটা একটা অঙ্গের সাথে জড়িত যে হ্যাঁ বিয়ের আগে অনেক ক্ষেত্রে আমরা দেখি এরকম ইন্ডিকেশন, কিন্তু এটা খুব সেফলি করা যায়। আর ডক্টর ঘোষ যেটা ল্যাসিক নিয়ে আলোচনা করছিলেন তার মধ্যে আমি বলি ল্যাসিক কিন্তু মানে মোটামুটিভাবে যত আমাদের আই অপারেশন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট প্রসিজিওর। তার মানে এর কমপ্লিকেশনের চান্স খুবই কম এবং খুব সেফলি পাওয়ার হাঁটানো যেতে পারে ল্যাসিকের মাধ্যমে। সেটা একই সাথে প্রিম্যারিটাল এজ গ্রুপের মধ্যে যদি আসে তো বিয়ের আগে ল্যাসিক করানোর মধ্যে কোনো খারাপ কিছু নেই, সেটা করা যেতেই পারে এবং ভবিষ্যতে তার কমপ্লিকেশন আলাদা করে কিছু নেই, সেটা এমনি ল্যাসিকের যেটা 0.1% আমরা বলি কমপ্লিকেশন সেটুকুর মধ্যেই থাকবে। এটা খুব পজিটিভ একটা আপনি কথা বলেছেন। সেক্ষেত্রে আরও ডক্টর ঘোষ আপনার কাছে যাব যে কন্ট্যাক্ট লেন্স পরেও কিন্তু অনেকে অনেক বিবাহযোগ্য মহিলারা কন্ট্যাক্ট লেন্স পরাও পছন্দ করেন, কিন্তু সেক্ষেত্রে অনেক পেশেন্ট আমার কাছে আসে যে কাঁদতে গিয়ে বিয়ের সময় কাঁদতে গিয়ে কন্ট্যাক্ট লেন্সটা পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা তো থেকেই থাকে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স টাকে আমরা কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি এবং যাতে সেই ধরনের সম্ভাবনাগুলো বা এই ধরনের প্রবলেমগুলো না হয় সেটা কিভাবে অ্যাভয়েড করতে পারি? ল্যাসিকের আলোচনার ভিড়ে আমরা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আলোচনা থেকে প্রায় ব্রাদি দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। ল্যাসিক প্রচলিত হওয়ার আগে পর্যন্ত যারা চশমা পড়তে চাইতেন না তাদের জন্য এবং ল্যাসিক যাদের কন্ট্যাক্ট লেন্স যারা নিজে থেকেই পড়তে চাইতেন, এই ট্রিটমেন্টটা অনেক বছর ধরেই চালু হয়েছে। কন্ট্যাক্ট লেন্সটা কি, একটা হালকা পাতলা একটা প্লাস্টিক টাইপের জিনিস, সেটাকে কর্নিয়ার ওপর বসিয়ে দেওয়া হয় মানে কি টেম্পোরারিলি সেটা সকালবেলা পেশেন্ট বা রুগী নিজেই লাগান, আবার বিকেলবেলা খুলে দেন বা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মাধ্যমে খোলা পড়াটা করেন এবং একটা নির্দিষ্ট প্রিজারভেটিভের মধ্যে সেটাকে সারা রাত্রি রেখে দেন। তো এই এতটাই সোজা জিনিসটা, এবং এই জিনিসটার মাধ্যমে আমরা কি থেকে মুক্ত হই? একটা হচ্ছে চশমায় যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে, যেমন চশমায় যেটুকু ফ্রেম আছে তার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি, তার পাশে অর্থাৎ 180 ডিগ্রি একটু কম যে দৃষ্টি আমরা খালি চোখে দেখতে পারি, চশমার মাধ্যমে কিন্তু সেই দৃষ্টিটা আমরা পাই না। সেই দৃষ্টিটা কিন্তু আমরা কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে পাই। তার মানে কি কন্ট্যাক্ট লেন্স সব দিক থেকে ভালো? না, সব দিক থেকে ভালো না। যেমন কন্ট্যাক্ট লেন্স পরে ম্যাডাম যে কথাটা বললেন যে কাঁদলাম আর চোখ লাল হয়ে গেল, কন্ট্যাক্ট লেন্স খুলে গেল, এরম জাতীয় অনেক প্রবলেম আছে। যেমন কন্ট্যাক্ট লেন্স পরে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম, কন্ট্যাক্ট লেন্স পরে আমি সুইমিং করতে নেমে গেলাম, এগুলো মানে তার মারাত্মক ক্ষতি হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই যদি তার নির্দিষ্ট নিয়মকানুন মেনে ব্যবহার করা যায় সেটা যেরকম ঠিক হয়, কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রেও তাই। যদি পরে আমি ব্যবহার করি সেটা অবশ্যই চশমার থেকে ভালো, আবার ল্যাসিকের থেকে অ্যাটলিস্ট লিস্ট ইনভ্যাসিভ। ল্যাসিক একটা ইনভ্যাসিভ প্রসেস, কিন্তু কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। আবার চশমার মতো সেটা চোখে নাকের ওপর পড়ে থাকার মতো প্রবলেমটা নেই, সেটা আমি নির্দিষ্ট নিজের খেয়াল খুশি মতো সেটা খোলা পড়া নিয়ম মেনে করতেও পারি। বেশ, আমাদের সময় খুব কম। ডক্টর বিশ্বাস, একদম কোনো টেক হোম মেসেজ বিশেষ করে বাচ্চাদের জন্য আপনি কি বলবেন? কি ধরনের কতদিন চেক আপ করানো উচিত, কতক্ষণ চশমা পরা উচিত, কিভাবে কীরকম ফ্রেমের চশমা পরা উচিত, ছোট্ট করে যদি একটু বলেন। 1 2 3 4 করে বলি। প্রথম
নর্মাল আমরা যদি ধরি যে প্রিটার্ম বেবি মানে একদম সময়ে বাচ্চার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে প্রথম রেকমেন্ডেশন অ্যাট দ্য এজ অফ 3 ইয়ার্স প্রি স্কুল গোয়িং এজ থেকে আমরা বলি যে প্রথম চেক আপটা করা উচিত। তার আগেও যদি কোনো সিমটমস মা বাবা দেখেন, যেমন ট্যারা হয়ে যাচ্ছে অথবা বাচ্চা কোনো দিকে নোটিস করছে না বা দৃষ্টির যে সমস্ত লক্ষণগুলো আছে সেগুলোতে কোনো কিছু যদি গড়বড় দেখেন, তাহলে সেগুলোতেই আগে আসতে পারেন। আদারওয়াইজ 3 বছর বয়সে প্রথম চেক আপ করা উচিত, এবং সেই সময় থেকে যদি কোনো কারোর মাইনাস পাওয়ার থাকে বা না থাকে, সেই মতোভাবে ডাক্তারবাবু ডিসাইড করেন যে নেক্সট চেক আপ কীভাবে হবে। সাধারণভাবে কিছু মাইনাস পাওয়ার থাকুক বা না থাকুক, 1 বছরে একবার চেক আপের আমরা রেকমেন্ডেশন বলি টিল দ্য এজ অফ 18 ইয়ার্স, 18 বা 20 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত নর্মাল আমাদের গ্রোথটা হতে থাকে। দ্বিতীয় রেকমেন্ডেশন আপনি যেটা বললেন যে চশমার ফ্রেমটা এটা খুব একটা রিলেটিভ ব্যাপার, সেটা পুরোপুরি মানে চোখের মুখের গড়ন এ সমস্তগুলোর ওপর আমরা নির্ভর করি। বাট একটা খুব নির্দিষ্টভাবে বলতে হবে বাচ্চার ক্ষেত্রে যে তার চোখটা যেন সম্পূর্ণভাবে ঢেকে থাকে। একটা খুব ছোট ফ্রেমের যদি চশমা হয় তাহলে বাচ্চা উপর দিয়ে দেখার চেষ্টা করবে বা নিচে দিয়ে দেখার চেষ্টা করবে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বলি সাধারণত যে চোখটা কমপ্লিটলি যেন ঢেকে থাকে। এই ব্যাপারটুকুই ফ্রেমের জন্য। তাছাড়া অ্যাডিকুয়েট পাওয়ারের চশমাটা খুব ইম্পর্টেন্ট। বেশ, শেষ করার আগে ডক্টর ঘোষ আপনার কাছে যাই, কন্ট্যাক্ট লেন্সের অনুপাতে যদি কিছু টেক হোম মেসেজ যদি বলেন। কন্ট্যাক্ট লেন্স ক্যান বি আ বেটার অল্টারনেটিভ টু ল্যাসিক, এবং অনেক ক্ষেত্রে আমি ছোট্ট একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বলছি। ল্যাসিকের যে পার্সেন্টেজ যদি আমরা দেশ অনুযায়ী স্ক্যান করি, আমাদের পূর্ব ভারতে কিন্তু ল্যাসিক করার পার্সেন্টেজ অনেক কম। তারা চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই বেশি প্রেফার করেন ওভার ল্যাসিক, এবং কন্ট্যাক্ট লেন্স যারা ব্যবহার করতে চান তারা নির্দিষ্ট নিয়মকানুন মেনে যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, দ্যাট ইজ আ ভেরি গুড অল্টারনেটিভ টু গ্লাসেস অ্যান্ড ল্যাসিক অলসো। রিস্ক কম, ঝামেলা কম, এবং সেটা সহজেই নিজে থেকেই ব্যবহার করা যায়। সবসময় তার জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই হচ্ছে টেক হোম মেসেজ ফর গ্লাসেস। আমাদের অনুষ্ঠান প্রায় একদম শেষ। সত্যি আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমাদের শিশুরা হাসি খুশি উচ্ছল একদম প্রাণে ভরপুর থাকুক, আর সেই জন্য তাদের আরও একটু সবুজের কাছাকাছি বড় হতে দিতে হবে। বছরে একবার অন্তত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং সম্ভব হলে মোবাইল থেকে একটু বিরত রাখতে হবে, এবং প্রয়োজন পড়লে রোল মডেল হিসেবে আমরা সেই চেষ্টাটা একটু করতেই পারি। আজকে এই পর্যন্তই। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।